Welcome to the third lecture of our General Math Admission Program. তো গত ক্লাসের মতো এই ক্লাসেও হচ্ছে আমি আপনাদের সাথে আছি স্বপ্নিল, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। আজকে আমাদের বেসিক্যালি অ্যালজেব্রার থার্ড লেকচার। তো আজকে যে টপিকটা নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাভারেজ বা গড়, এবং এই টপিকটা বেসিক্যালি আমরা অনেক ছোটবেলা থেকে শিখে এসেছি এবং মোটামুটি হচ্ছে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে আছে। তো এই পার্টিকুলার লেকচারটা বেসিক্যালি ফোকাস করবে হচ্ছে দুইটা জিনিসের ওপর। একটা হচ্ছে ডিপার ডাইভ ইনটু অ্যাভারেজ, কারণ এইখানে একটা কনসেপ্ট আছে অ্যাভারেজের যেটা হচ্ছে আমাদের অনেকেরই জানা নাই। আর সেকেন্ড ওয়ান ইজ শর্টকাট মেথড। তো এক্সামে যে টাইপের ম্যাথগুলো আসে সেগুলো হচ্ছে আমি শর্টকাটে কীভাবে সলভ করতে পারবো, ওগুলো হচ্ছে কিছু ফর্মুলা আছে, ওগুলো জাস্ট হচ্ছে আমি দেখে দেবো। ওকে, তো প্রথমে আসি অ্যাভারেজ বা গড় জিনিসটা কি। তো ছোটোবেলায় যেটা হতো যে আমাদের একটা নাম্বারের সিরিজ দেওয়া থাকতো, আমরা যেটা ক্লাস 3-4-এ করেছি, যে 3টা বা 4টা নাম্বার দেওয়া থাকতো, তারপর হচ্ছে প্রশ্ন বলে দেওয়া থাকতো যে হচ্ছে তার অ্যাভারেজ বা গড় কত। তো একটা জিনিস আমরা হয়তো টিচারকে কোশ্চেন করি নাই যে এই ফর্মুলাটা দিয়ে আসলে কি মিন করতেছে, আমরা একটা জিনিসের অ্যাভারেজ বা গড় বের করে আসলে কি জানতে যাচ্ছি। আচ্ছা, সো এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে আমি দেবো, আর তার আগে হচ্ছে আমি ফর্মুলাটাতে চলে আসি। তো ছোটবেলার যে ফর্মুলাটা, ঠিক সেম ফর্মুলাটা এখানে আছে। সেটা হচ্ছে আমাকে যদি কতগুলো নাম্বার দেওয়া থাকে সেগুলোর যদি অ্যাভারেজ বা গড় বের করতে হয়, ইন দ্যাট কেস আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে সাম ডিভাইডেড বাই নাম্বার। তার মানে হচ্ছে আমাকে যে যতগুলো নাম্বার দেওয়া থাকবে সবগুলোকে সাম আমি বা যোগ করব, এরপর ওখানে যতগুলো সংখ্যা আছে সেগুলো দিয়ে আমি সেটাকে ভাগ করে ফেলবো। ফর এক্সাম্পল আমি এখানে হচ্ছে টোটাল 3টা সিরিজ আপনাদের দিয়েছি বোঝার সুবিধার্থে। তো প্রথম সিরিজটাতে টোটাল 3টা নাম্বার আছে, এবং নাম্বার 3টা কি 2, 3 আর হচ্ছে 10। তো আমার বের করতে হবে এখানে অ্যাভারেজ বা গড় কত। অ্যাভারেজ বা গড় বের করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে সাম বা যোগফল বের করতে হয়। ওকে, সাম বা যোগফল। খেয়াল করে দেখেন 2, 3 আর 10 এই 3টা নাম্বারকে যদি আমি যোগ করি বা সাম করি তাহলে কত পাওয়া যাবে? পাওয়া যাবে হচ্ছে আপনার 15 বা 15। ওকে, এরপর সেটাকে আমরা ডিভাইড করব কাউন্ট অফ নাম্বার। এখানে ঠিক কয়টা নাম্বার আছে খেয়াল করে দেখেন, এখানে নাম্বার আছে 1টা, 2টা, 3টা। তার মানে এটাকে আমি ডিভাইড করব 3 দিয়ে। সো কতগুলো নাম্বারের সামকে যদি ওইখানে কাউন্ট অফ নাম্বার দিয়ে আমি ভাগ করি তাহলে হচ্ছে আমি অ্যাভারেজ পেয়ে যাব। সো 3 5 15, 3 5 15। সো আমার অ্যাভারেজ হচ্ছে 15। সো এই 3টা নাম্বারের 2, 3 আর 10 এই 3টা নাম্বারের অ্যাভারেজ বা গড় হচ্ছে 5। একইভাবে আমি যদি এইখানে আসি 10, 20, 30, 40 এই 4টা নাম্বারকে যদি আমি সাম বা যোগ করি তাহলে কত পাওয়া যাবে? 100। আর এই 4টা নাম্বারের 1টা, 2টা, 3টা, 4টা, 4 দিয়ে কাউন্ট আমি ভাগ করে দেব, তাহলে অ্যাভারেজ কত পাওয়া যাবে? 25। কারণ 4টা নাম্বারের সাম হচ্ছে 100 অ্যান্ড এখানে টোটাল নাম্বার আছে কয়টা? এখানে টোটাল নাম্বার আছে 4টা, এই কারণে 25 হচ্ছে এই 4টা নাম্বারের অ্যাভারেজ। ওকে, একইভাবে আমি যদি হচ্ছে পরের সিরিজটাতে আসি সেটা হচ্ছে 10, 15, 20, 25, 30 এই 5টা নাম্বারকে আমি যদি অ্যাভারেজ করি তাহলে এই 5টা নাম্বারের অ্যাভারেজ আসবে হচ্ছে আপনার 20। আপনার নিজের একটু ক্যালকুলেট করে দেখেন। আর এইটা আমি কিভাবে শর্টকাটে এত তাড়াতাড়ি বের করলাম সেটা ট্রিকও হচ্ছে আমি আপনাদের একটু পরে শিখিয়ে দেব। ওকে, তো মোটামুটি ফর্মুলা নিয়ে হচ্ছে আমাদের আর আই থিঙ্ক হচ্ছে কোশ্চেন থাকার কথা না। সেটা হচ্ছে অ্যাভারেজের ফর্মুলা একটাই, সেটা হচ্ছে সাম ডিভাইডেড বাই কাউন্ট অফ নাম্বার। সো এই ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলা ডিরাইভ করা যায়। ফর্মুলাটা হচ্ছে সাম ইজ ইকুয়াল টু অ্যাভারেজ মাল্টিপ্লাইড বাই কাউন্ট অফ নাম্বারস। ওকে, সো ঠিক যেভাবে আমাকে যদি 4টা নাম্বার দেয়া থাকে 4টা নাম্বার থেকে আমি অ্যাভারেজ বের করে ফেলতে পারবো, ঠিক একইভাবে আমাকে যদি 4টা নাম্বারের অ্যাভারেজ দেয়া থাকে তাহলে সেখান থেকে আমি খুব তাড়াতাড়ি সামটাও বের করে ফেলতে পারবো। সো আমরা একটু দেখি যে জিনিসটাতে হচ্ছে স্টুডেন্টরা অনেক কনফিউজড হয়ে যায় সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন এখানে 2টা স্টেটমেন্ট দেখতে মোটামুটি মনে হতে পারে যে একদম সিমিলার। প্রথম স্টেটমেন্টটাতে বলা আছে
যে সাম অফ 5 নাম্বারস ইজ 30, বাট আপনাকে বের করতে হবে হোয়াট ইজ দেয়ার অ্যাভারেজ। আবার সেকেন্ড স্টেটমেন্টে বলে দেওয়া আছে অ্যাভারেজ অফ 5 নাম্বারস ইজ 30, হোয়াট ইজ দেয়ার সাম। খেয়াল করেন এখানেও 5টা নাম্বার 30, 5টা নাম্বার 30, ওকে। বাট দুইটার অ্যান্সারের মধ্যে হচ্ছে আকাশ পাতাল পার্থক্য থাকবে। কেন পার্থক্য থাকবে? খেয়াল করে দেখেন এখানে আমাকে কি বের করতে বলছে? অ্যাভারেজ। অ্যাভারেজের ফর্মুলা যেন কি ছিল? অ্যাভারেজের ফর্মুলা হচ্ছে সাম ডিভাইডেড বাই নাম্বার। খেয়াল করে দেখেন এইখানে যে টোটাল 5টা নাম্বার আছে, 5টা নাম্বার আছে, কাউন্ট অফ নাম্বার 5টা নাম্বার, এটার প্রশ্নে বলা হচ্ছে এটার সাম বা যোগফল হচ্ছে 30, এটার সাম বা যোগফল হচ্ছে 30, 5 6 30, তার মানে এর অ্যাভারেজ হয়ে যাবে 6। বাট খেয়াল করে দেখেন এইখানে আমি যখন বলেছি 5টা নাম্বার, এই 5টা নাম্বারের যোগফল কিন্তু 30 না, এখানে 5টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 30। প্রশ্নে আপনাকে বের করতে বলছে অ্যাভারেজ, বের করতে বলেনি, বের করতে বলেছে কি সাম। সো সামের ফর্মুলা যেন কি ছিল? একদম অ্যাভারেজের ফর্মুলা থেকে কিন্তু আমরা ডিরাইভ করেছিলাম। সো সামের ফর্মুলাটা হচ্ছে অ্যাভারেজ মাল্টিপ্লাইড বাই কাউন্ট অফ নাম্বার। ওকে, খেয়াল করে দেখেন এইখানে প্রশ্নে কি বলা হচ্ছে যে এখানে নাম্বার কয়টা? এখানে নাম্বার হচ্ছে টোটাল 5টা, আর এই 5টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 30। তার মানে আমি বলে দিতে পারবো যে তাদের সাম হয়ে যাবে 3 5 15, 150 বা 150। ওকে, সো এই জিনিসটা যাতে একটু প্রশ্নের সময় হচ্ছে খেয়াল থাকে, যাতে হচ্ছে আমরা সাম আর অ্যাভারেজ দুইটাকে হচ্ছে মিক্স করে না ফেলি। ওকে, সো এইবার হচ্ছে আমরা এই টপিকটাতে চলে আসি যে অ্যাভারেজের ডিপার ডাইভ মিনিংটা আসলে কি। আচ্ছা, যাদের কিনা আপনাদের এইচএসসিতে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স ছিল, তাদের একটা চ্যাপ্টার হচ্ছে আমরা পড়েছিলাম, সেটা হলো কেন্দ্রীয় মান বা কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি, এবং সেখানে বলা ছিল অ্যাভারেজ একটা কেন্দ্রীয় মান বা সেন্ট্রাল ভ্যালু। ওকে, এখন যারা অ্যাভারেজ পড়ি নাই তাদের হচ্ছে চিন্তা করার কোনো দরকার নাই, বিকজ হচ্ছে আমি জিনিসটা হচ্ছে আপনাদের এক্সপ্লেইন করে দিচ্ছি। ওকে, সো কতগুলো নাম্বারের অ্যাভারেজ হচ্ছে সেটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু বা কেন্দ্রীয় মান। তার মানে হচ্ছে আপনি যদি কতগুলো নাম্বারকে একটা স্ক্যাটার প্লট করেন তাহলে সেন্টারে যে মানটা থাকবে সেটাই হচ্ছে বলা যায় সেটার অ্যাভারেজ। ফর এক্সাম্পল এখানে 2 3 আর 10, এই 3টা নাম্বারে আমরা সাম বলছিলাম কত, অ্যাভারেজ বলছিলাম হচ্ছে 5। এখন খেয়াল করে দেখেন একটা সিরিজের অ্যাভারেজ থেকে তার ছোট নাম্বারগুলো ঠিক যত ছোট হবে, বড় নাম্বারগুলো ঠিক তত বড় হবে। আচ্ছা, আমি আপনাদের হচ্ছে একটু দেখে দিচ্ছি জিনিসটা আসলে কি বোঝাচ্ছে। একটা সিরিজের অ্যাভারেজের থেকে ওই সিরিজের যে ছোট নাম্বারগুলো ঠিক যত ছোট, বড় নাম্বারগুলো ঠিক তত বড়। ওকে, তার মানে হচ্ছে সারপ্লাস অ্যাকাউন্ট ডেফিসিট অ্যাকাউন্টকে 0 করে ফেলবেন। খেয়াল করে দেখেন এইখানে হচ্ছে টোটাল 3টা নাম্বার, সো আমার অ্যাভারেজ কত? 5। এখন আমাকে বলেন তো এই যে প্রথম নাম্বারটা 2, সেটা 5-এর থেকে ঠিক কত ছোট? 3 ছোট। সো আমরা বললাম তার ডেফিসিট বা ঘাটতি হচ্ছে 3। আচ্ছা, একইভাবে সেকেন্ড নাম্বার সেটা হচ্ছে 3, সেটা তার অ্যাভারেজ থেকে কত ছোট? 2 ছোট। খেয়াল করে দেখেন এখানেও ডেফিসিট হচ্ছে 2। তাহলে টোটাল ডেফিসিট কত হলো? টোটাল ডেফিসিট হলো 5। এখন দেখেন যে বড় নাম্বার যেটা থাকবে সেইটা ছোট নাম্বারগুলা হচ্ছে অ্যাভারেজের থেকে যত ছোট, বড় নাম্বারটা অ্যাভারেজের থেকে ঠিক তত বড়। আচ্ছা, ওকে আসি। সো 10 হচ্ছে এমন একটা নাম্বার যেটা হচ্ছে অ্যাভারেজ 5-এর থেকে বড়। ঠিক কত বড়? দেখেন সারপ্লাস বা বড় হচ্ছে কত? 5 বড়। দেখেন ডেফিসিট আর সারপ্লাস কাটাকাটি করে হচ্ছে 0 হয়ে যাবে। সো এই জিনিসটা হচ্ছে আমি বলতে পারি যে আমাকে যদি কতগুলো নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারের অ্যাভারেজ মানে হচ্ছে অ্যাভারেজের থেকে ছোট নাম্বারগুলা ঠিক যত ছোট হবে, বড় নাম্বারগুলোও ঠিক তত বড় হবে। ওকে, এবার আসি, খেয়াল করে দেখেন যে সেকেন্ড নাম্বারটা, আপনাদের যদি বিশ্বাস না হয় খেয়াল করে দেখেন এই যে হচ্ছে 25, সেটা হচ্ছে আমার এই 4টা নাম্বারের অ্যাভারেজ। আচ্ছা, প্রথম নাম্বারটা 25 থেকে কত ছোট? 25 থেকে হচ্ছে 15 ছোট, সো -15 ছোট। আচ্ছা, 20 25 থেকে ছোট, কত ছোট? -5। ওকে, খেয়াল করে দেখেন 30 25 থেকে বড়, ঠিক কত বড়? 5 বড়। আর 40
25 থেকে কত বড়? 15 বড়। ওকে, খেয়াল করে দেখেন এই যে আমার নেগেটিভ অ্যাকাউন্ট বা ডেফিসিট অ্যাকাউন্ট আর এই যে সারপ্লাস অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে কাছাকাছি করে হচ্ছে আলটিমেটলি 0 হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি একটা অ্যাভারেজের থেকে ছোট নাম্বারগুলো ঠিক যত ছোট হবে, বড় নাম্বারগুলো একইভাবে ঠিক ততই বড় হবে। সো আপনারা হচ্ছে যদি একটু পজ করে হচ্ছে এই সিরিজটাতে আসেন, এই সিরিজটা খেয়াল করে দেখেন, এর ক্ষেত্রেও হচ্ছে এই জিনিসটা মিলবে। ওকে, সো একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে অ্যাভারেজ বা গড় হচ্ছে একটা সেন্ট্রাল মান বা কেন্দ্রীয় মান, এবং কতগুলো নাম্বারের অ্যাভারেজ বলতে বোঝায় ওই অ্যাভারেজ থেকে ছোট মানগুলো ঠিক যত ছোট হবে, বড় মানগুলো হচ্ছে ঠিক তত বড় হবে। ওকে, ওয়েল, সো এইবার একটা জিনিসে আসছি যে আমাকে হচ্ছে পরীক্ষায় যে টাইপের প্রশ্ন দেয়া থাকবে, ওখানে হচ্ছে আমাকে তো কখনোই হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। তাহলে সেক্ষেত্রে আমাকে যদি হচ্ছে এরকম 5টা নাম্বার দেয়া থাকে, 5টা নাম্বার আমি ক্যালকুলেটর ছাড়া বা ম্যানুয়ালি ক্যালকুলেশন ছাড়া কিভাবে শর্টকাটে এটা বের করতে পারবো। সো একটা জিনিস খেয়াল রাখেন, আমাকে যদি হচ্ছে এমন কিছু নাম্বার দেওয়া হয় যেগুলো হচ্ছে খুব কাছাকাছি, তো সেক্ষেত্রে আমরা অ্যাভারেজে একটা শর্টকাট ওয়েতে সেটা বের করতে পারি। খেয়াল করে দেখেন এই যে 67, 60, 65, 63, 61, এই নাম্বারগুলো কিন্তু খুব কাছাকাছি। সো এই নাম্বারগুলোর যদি আমার অ্যাভারেজ বের করতে হয়, সেক্ষেত্রে একটা শর্টকাট ট্রিক হচ্ছে, সেটা হচ্ছে আমরা একটা কমন নাম্বারকে আলাদা করে নিই। খেয়াল করে দেখেন 67, 60, 65, 63, 61 এই সবগুলোর মধ্যে একটা নাম্বার কমন আছে, সেটা হচ্ছে সবগুলোর মধ্যে কিন্তু 60 করে আছে। সো আমরা যেটা করি, ওই কমন নাম্বারটাকে আমি আলাদা করে ফেলি। সো 60 যেটা হচ্ছে আমার একটা কমন নাম্বার, এটা আমরা হাতে রেখে দেব। এইবার এই প্রত্যেকটা নাম্বার থেকে আমি 60 বা 60কে বাদ দেব। ওকে, কারণ আমরা তো 60কে হচ্ছে আলাদা করে সাইডে চাপিয়ে নিয়ে এসেছি। তাহলে 67 থেকে যদি আমি 60কে বাদ দিয়ে দিই, তাহলে তার হাতে কত পড়ে থাকে? 7 পড়ে থাকে। একইভাবে 60-এর মধ্যে 60টাই আমি নিয়ে নিছি, তাহলে কত পড়ে রইলো? কোনো কিছু আর পড়ে নয়, 0। ওকে, সো 65, এখান থেকে 60 বাদ দিলে হয় 5, এখানে আসবে 3, এখানে আসবে 1। সো খেয়াল করে দেখেন এই যে নাম্বারগুলো পড়ে আছে, এইগুলাকে হচ্ছে আমি যোগ করে অ্যাভারেজ বের করব। ওকে, সো যোগ করলে দেখেন যোগফল কত আসবে? যোগফল আসবে হচ্ছে আপনার 7 আর 5 12, 12 আর 3 15, আর 1 16। সো আমরা যেটা করব, এই যে ছোট নাম্বারগুলো আছে, এই ছোট নাম্বারগুলোর হচ্ছে আমরা অ্যাভারেজ বের করবো। এখানে কয়টা নাম্বার খেয়াল করে দেখেন, 1 2 3 4 5, ঠিক 5টা নাম্বার আছে। সো 16কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? খেয়াল করে দেখেন 3 5 15, 1 হচ্ছে আপনার ভগ্নাংশ বা রিমাইন্ডার থাকে। সো 1/5 এর মান হচ্ছে 0.2। সো যেটা আসবে সেটা হচ্ছে 16কে 5 দিয়ে ভাগ করলে হবে 3.2। তার মানে আমার অ্যাভারেজটা হচ্ছে এই 60-এর সাথে 3.2 আমি যোগ করে দেব, তাহলে আসবে 63.2। আচ্ছা, আমি আবার একটু হচ্ছে আপনাদের বলছি, সেটা হচ্ছে যদি আমার প্রশ্নে বা পরীক্ষায় এমন কোনো নাম্বার দেয়া থাকে, এমন কতগুলো নাম্বার দেয়া থাকে যে নাম্বারগুলো হচ্ছে কাছাকাছি, সেটার অ্যাভারেজ বের করার শর্টকাট টেকনিকটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা একটা কমন নাম্বারকে আলাদা করে ফেলি, এরপরে যে ছোট নাম্বারগুলো আছে সেগুলো হচ্ছে আমরা অ্যাভারেজে বের করি। এই অ্যাভারেজকে আমরা ওই যে হাতে যে কমনটা রেখে দিয়েছিলাম সেটার সাথে আমরা জাস্ট যোগ করে ফেলি। এক্ষেত্রে আপনাদের প্রশ্ন হয়তো আপনাদের থাকতে পারে যে ভাইয়া যে এখানে একটা প্রবলেম আছে, এই যে বিশাল একটা ম্যাথ, এইটা করার থেকে হচ্ছে আপনার শর্টকাটে করাটা বেটার ছিল কিনা, ম্যানুয়ালি করা বেটার ছিল কিনা। খেয়াল করে দেখেন এগুলো কিন্তু আমরা কখনোই লিখে করব না, এটা হচ্ছে হয়তো আমরা 5 থেকে 10টা লিখে করব, এরপরে হচ্ছে পুরোটাই হচ্ছে আমরা মনে করব। দেখবেন যে হচ্ছে প্রথম 5টা আপনি খাতায় লিখে করে প্রসেসটা হচ্ছে আপনারা ইন্টারনালাইজ করেন, বাকিটা হচ্ছে দেখবেন নিজেরা যখন প্র্যাকটিস করতে থাকবেন তখন আর হচ্ছে আপনার লিখে করার কোনো দরকার হবে না। এই পার্টিকুলার ম্যাথটাই ধরবেন যে হচ্ছে আপনি 10 সেকেন্ডের মধ্যে মনেই হচ্ছে আপনি ক্যালকুলেট করে ফেলতে পারবেন। এবং যারা হচ্ছে এই স্টেপটাতে আমরা বুঝি নাই, আমরা সামনে হচ্ছে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনটাতে এই শর্টকাট মেথডটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। ওকে, সো এইবার আমরা হচ্ছে আমাদের প্রথম কুইক টেস্টটাতে চলে আসি। সেটা হচ্ছে আমাদের এখানে বলা ছিল যে খেয়াল করে দেখেন যে এখানে বলা ছিল যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ 35.5, 32.5, 34, 35.5 অ্যান্ড 34.5। আচ্ছা, সো
এবার আমরা আসি যে এই নাম্বারগুলোর অ্যাভারেজ হচ্ছে আমরা শর্টকাটে কিভাবে বের করব। খেয়াল করে দেখেন, আমি একটু আগে হচ্ছে আপনাদের বলেছি যে আমাকে যদি হচ্ছে কতগুলো কাছাকাছি নাম্বার দেওয়া থাকে তাহলে শর্টকাট বের করার নিয়ম হচ্ছে আমরা একটা নাম্বারকে আলাদা করে হচ্ছে কমন করে বের করে নিই। খেয়াল করে দেখেন এখানে 35.5, 32.5, 34, 35.5, আবার দেওয়া আছে 34.5। এখানে কিন্তু হচ্ছে নাম্বারগুলো হচ্ছে খুব কাছাকাছি। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে 30কে হচ্ছে আমরা আলাদা করে নেব। ওকে, 30কে যদি আমি আলাদা করে নিই তাহলে দেখেন 35.5 থেকে যদি আমি 30কে আলাদা করে ফেলি তার মানে আমার কাছে একটা ছোট নাম্বার আছে, সেটা হচ্ছে 5.5। এরপর দেখেন সেটা হচ্ছে 2.5, লেটার অন 4, নেক্সট আপ 5.5, আর এরপরে হচ্ছে 4.5। সো এই যে ছোট নাম্বারগুলো আছে 30কে আলাদা করে ফেলার পর 1, 2, 3, 4, 5 এই 5টা নাম্বারের হচ্ছে আমরা অ্যাভারেজ বের করব। সো খেয়াল করে দেখেন এই নাম্বারগুলোর যদি আমি অ্যাভারেজ বের করতে যাই তাহলে 5.5-এর সাথে 2.5 যোগ করলে কত হবে? 5, 6, 7, 8, 8 আর 4 12, 12 আর 10 হচ্ছে 22। 22কে যদি আমি হচ্ছে 5 দিয়ে ভাগ করি, খেয়াল করে দেখবেন 4 5-এ 20, আর 1/5 এর মান হচ্ছে 0.2। সো 2/5 এর মান তার দ্বিগুণ হবে, সেটা হচ্ছে 4। ওকে, তার মানে হচ্ছে এই যে ছোট নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু আমরা অ্যাভারেজ বের করে ফেলছি, হুইচ ইজ 4.4। এইবার কোন নাম্বারটা আমরা কমন নিয়েছিলাম? সেটা হচ্ছে 30 কমন নিয়েছিলাম। সো যেটা আমরা করব তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার আসবে 34.4। এবার আমরা খেয়াল করে দেখি আমাদের অপশনগুলোর মধ্যে কোন জায়গায় আছে 34.4, হুইচ ইজ অপশন ডি। সো আমাদের অ্যান্সার চলে আসলো অপশন ডি, 34.4। আচ্ছা, ওকে। সো এইবার যে জিনিসটা থেকে হচ্ছে আমরা নেক্সট খুব একটা ইম্পর্টেন্ট টপিকে যাব অ্যাভারেজের, এবং এখান থেকেই বেসিক্যালি হচ্ছে আমি বলে দিতে পারবো যে হচ্ছে ম্যাথ যদি আসে এখান থেকে আসার পসিবিলিটি অনেক হাই। সেটা হচ্ছে আপনাকে খুব রেয়ারলি বলবে যে এই 5টা নাম্বারের অ্যাভারেজ কত। ওকে, সো যে জায়গাটা থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে সমান্তর ধারা বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ওকে, সমান্তর ধারা মানে কি? ক্লাস 9-এ হচ্ছে সমান্তর ধারাটা নিয়ে আমরা পড়েছিলাম, এবং সমান্তরে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে যেটা হবে সম প্লাস অন্তর। তার মানে হচ্ছে সম মানে হচ্ছে সমান, অন্তর মানে হচ্ছে ডিফারেন্স, ইকুয়াল ডিফারেন্স। তার মানে আমাকে যদি হচ্ছে কতগুলো নাম্বার দেয়া থাকে এবং ওই নাম্বারগুলোর মধ্যে ডিফারেন্স বা বিয়োগফল যদি ইকুয়াল হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি সমান্তর ধারা বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। খেয়াল করে দেখেন এইখানে আমি টোটাল আপনাদের 5টা নাম্বার বলেছি, সেটা হচ্ছে 10, 20, 30, 40, 50। আচ্ছা, খেয়াল করে দেখেন এই 10-এর থেকে 20-এর ডিফারেন্স কত? 10। এইখানে গ্যাপ বা ডিফারেন্স কত? 10। এইখানেও ডিফারেন্স 10, এবং তার পরেরটাতেও হচ্ছে ডিফারেন্স 10। একটু খেয়াল করে দেখেন এইখানে গ্যাপ বা ডিফারেন্স যেটা সেটা হচ্ছে ইকুয়াল, সম অন্তর। এই কারণেই হচ্ছে এই পুরো সিরিজটাকে হচ্ছে আমরা বলতে পারবো সমান্তর ধারা বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। একইভাবে এখানে আমি নেক্সটটা পাশি, সেটা হচ্ছে 5, এখানেও ডিফারেন্স 5, এখানেও ডিফারেন্স হচ্ছে 5। যেহেতু ডিফারেন্স ইকুয়াল, সো এটাও হচ্ছে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ওকে, এবার থার্ডটাতে হচ্ছে আমরা চেক করে দেখি। 5 আর 3 হচ্ছে 8, 8 আর 3 11, 11 আর 3 হচ্ছে 14, 14 আর 3 হচ্ছে 17। যেহেতু ডিফারেন্সগুলো সবগুলাই হচ্ছে ইকুয়াল, গ্যাপগুলো ইকুয়াল, তাহলে সেটাও হবে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ওকে, এবার প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে আপনাকে পরীক্ষায় নর্মালি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর ধারা দেয়া থাকবে, প্রশ্নে বের করতে বলবে যে এইটার অ্যাভারেজ বা মিন। অ্যাভারেজের আরেকটা নাম আছে, সেটাকে হচ্ছে আমরা মিন বলি। আচ্ছা, সো সেটা কত? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে দুইটা কাজই করতে পারেন। একটা হচ্ছে ব্রডকাটে বের করা। ব্রডকাটে মানে হচ্ছে আমরা অ্যাভারেজে যে ফর্মুলাটা শিখেছিলাম সেটা হলো আপনার টোটাল সবগুলা নাম্বারকে যোগ করে কতগুলো কাউন্ট অফ নাম্বার সেটা দিয়ে আমরা ভাগ করে দেব। বাট এইখানে হচ্ছে আরেকটা শর্টকাট ফর্মুলা আছে। শর্টকাট ফর্মুলাটা কি? শর্টকাট ফর্মুলা হচ্ছে কতগুলো নাম্বার যদি আমার দেয়া থাকে তাহলে, এবং ওই নাম্বারগুলো যদি হচ্ছে আমার অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়, তাহলে আমার সেই সিরিজটার অ্যাভারেজ হচ্ছে মিডল টার্ম বা মাঝখানের সংখ্যাটা। ওকে, সো শুরুতে হচ্ছে আমরা ইয়াতে চলে আসি, আপনার প্রথম এক্সাম্পলটাতে চলে আসি। এখানে হচ্ছে আমার টোটাল নাম্বার কয়টা দেখেন খেয়াল করে, 1, 2, 3, 4, 5।
তাহলে মাঝখানের সংখ্যাটা কত? মাঝখানের সংখ্যাটা হচ্ছে 30। সো এটাই হয়ে যাবে আমার অ্যাভারেজ। সো সেটা হচ্ছে আবার যোগ করে ভাগ করে দেখার কোনো দরকার নেই। সো আপনারা যদি আপনাদের বিশ্বাস না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা যোগ করে ভাগ করে চেক করে দেখেন, খেয়াল করে দেখবেন যে এটার অ্যাভারেজ কিন্তু 30 আসবে, কারণ যোগ করলে যোগফল আসবে হচ্ছে আপনার 150। এখানে টোটাল নাম্বার কয়টা? 1 2 3 4 5, 5 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে অ্যাভারেজ আসে 30। সো এটার অ্যাভারেজ হচ্ছে 30। এই ক্ষেত্রে আপনাদের আরেকটা প্রশ্ন আসতে পারে যে এইখানে তো আমরা হচ্ছে মাঝখানের সংখ্যাটা বের করতে পারছি ইজিলি, যদি এরকম হয় যদি 4টা নাম্বার থাকতো তাহলে কিভাবে বের করতাম? খেয়াল করে দেখেন, এই জন্যই হচ্ছে আমি সেকেন্ডের যে এক্সাম্পলটা সেটা আমি দিয়েছি, সেটা হচ্ছে 5 10 15 20। ওকে, সো এই নাম্বারগুলার এই 4টা নাম্বারের অ্যাভারেজ কি হবে? এখানে মাঝখানের সংখ্যাটা কত হবে? খেয়াল করে দেখেন, সেক্ষেত্রে আমরা যেটা করব 10 আর 15-র মাঝখানের সংখ্যাটা নেব। 10 আর 15-র মাঝখানের সংখ্যাটা হচ্ছে 12.5 বা 12.5। সো 12.5ই হচ্ছে আমার অ্যাভারেজ। যাদের মনে হচ্ছে যে 10 আর 15-র মাঝখানে কিভাবে 12.5 থাকে, তারা যেটা করবেন 10 আর 15-কে যোগ করবেন, যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করে দেবেন। সো যোগ করলে কত হয়? যোগ করলে হয় 25, সেটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 12.5। ওকে, একইভাবে যদি নিচেরটাতে আসি, নিচেরটা হচ্ছে বের করা অনেক ইজি, কারণ এখানে টোটাল 5টা নাম্বার আছে। সো মাঝখানের সংখ্যাটা 11, বাম পাশে 2টা, ডান পাশে 2টা। সো এখানে আমার অ্যাভারেজ হয়ে যাবে 11। এইবার আমি আপনাদের সেকেন্ড আরেকটা শর্টকাট নিয়ম শিখাই, সেটা হচ্ছে আমাকে যদি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর ধারা দেয়া থাকে, অ্যাভারেজ বের করার আরেকটা শর্টকাট নিয়ম আছে। শর্টকাট নিয়মটা হচ্ছে, সেটা হলো নিচে আমি লিখে দিয়েছি, সেটা হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2। তার মানে হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2। এটা কিন্তু হচ্ছে আমরা ক্লাস 9-এ অলরেডি পড়ে এসেছি। খেয়াল করে দেখেন, আমরা হচ্ছে এবার সেকেন্ড রুলটা এখানে অ্যাপ্লাই করব। দেখেন 10 20 30 40 50 এই 5টা নাম্বার অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সেটার অ্যাভারেজ কত হবে? প্রথম পদ প্লাস শেষ পদ, 10-এর সাথে 50 যোগ করলে কত হয়? 60। 60কে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, 2 দিয়ে ভাগ করলে কত হয়? সেই 30ই কিন্তু চলে আসে। এবার আসেন, খেয়াল করেন, 5-এর সাথে 20 যোগ করব, তার মানে হয় 25। 25কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12.5। মিলে গেছে। ওকে, একইভাবে আমরা 5কে যদি 17 দিয়ে যোগ করি তাহলে আসবে কত? 22। 22কে 2 দিয়ে ভাগ করলে খেয়াল করে দেখবেন 11 চলে আসছে। সো এই স্লাইড থেকে হচ্ছে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর ধারা হচ্ছে এমন কিছু নাম্বার যেটাতে পরপর যে ডিফারেন্সগুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে ইকুয়াল, গ্যাপগুলো হয় ইকুয়াল, এবং সেটার অ্যাভারেজ, মিন বা গড় বের করার জন্য টোটাল 2টা শর্টকাট ফর্মুলা আছে। একটা হচ্ছে পৃথিবীর সব অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অ্যাভারেজ হবে কি? মাঝখানের সংখ্যা বা মিডল টার্মটা। সেকেন্ড হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2। ওকে, সো এইবার হচ্ছে আমরা একটা কুইক টেস্টে আসছি, সেটা হচ্ছে আপনাকে বলে দেওয়া আছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ 11 12 13 14 15 17 18। সো সেটা যেটা করবেন সেটা হচ্ছে 11 12 13 14 15 17 18। খেয়াল করে দেখবেন এখানে টোটাল নাম্বার কয়টা? 1 2 3 4 5 6 7। তাহলে মাঝখানে সংখ্যাটা হচ্ছে 14, বাম পাশে 3টা, ডান পাশে 3টা। সো সেটা করে হচ্ছে আমরা অ্যান্সার বের করে দিতাম কত? 14। ওকে, খেয়াল করে দেখেন, আমরা যদি পরের স্লাইডে যাই সেটা কিন্তু অ্যান্সারটা 14 না, অ্যান্সার হবে নান অফ দিস। কেন নান অফ দিস? কারণ আপনারা যেটা করছেন একটা ম্যাসিভ মিস্টেক করে ফেলেছেন। সেটা হচ্ছে, এটা সব অনেক ক্ষেত্রেই হয় পরীক্ষাতে, মাথায় থাকে না। খেয়াল করে দেখেন, এইটা কিন্তু আর হচ্ছে কোনো অ্যারিথমেটিক প্রোগ্রেশন না। অ্যারিথমেটিক প্রোগ্রেশন না কেন? খেয়াল করে দেখবেন এই সবগুলো নাম্বারের মধ্যে গ্যাপ কিন্তু 1 করে, রাইট? গ্যাপ হচ্ছে 1 করে, এক্সেপ্ট 15 থেকে 17, সেটা হচ্ছে 2। এখানে কিন্তু 16 মিসিং আছে। ওকে,
যেহেতু 16 মিসিং আছে সেটা আর হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন থাকছে না, এবং যেহেতু এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর ধারা না, এই কারণে দুইটা শর্টকাট ফর্মুলার কোনো ফর্মুলাই হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারবো না। এখানে আমরা বলতে পারবো না যে এই যে আমার টোটাল 7টা নাম্বার, এই 7টা নাম্বারের হচ্ছে অ্যাভারেজ হবে মিডল টার্মটা। আমরা এটাও বলতে পারবো না যে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা একটু আগে হচ্ছে বলেছিলাম যে কতগুলো নাম্বার যদি কাছাকাছি থাকে তাহলে আমরা যেটা করি যে একটা নাম্বারকে কমন নিয়ে নিই, তারপর ছোটা যে নাম্বারগুলো থাকে সেগুলোকে আমরা অ্যাভারেজ করি। ঠিক এই কাজটাই হচ্ছে আমরা এখানে আবার করব। ওকে, সো এখানে আসি, খেয়াল করে দেখেন এখানে আমি তাহলে কত কমন নেব, সেটা হচ্ছে আমার সুবিধা মতো আমি 10কে কমন নিয়ে নিলাম। আচ্ছা, এবার তাহলে কত আসে? 1 2 3 4 5 7 আর হচ্ছে 8। সো এই সবগুলো নাম্বারকে যদি আমি যোগ করি তাহলে যোগফল কত হবে? 1 থেকে 4 যোগ করলে হয় 10, 5 15, 15 আর 15 হচ্ছে 30। সো এখানে টোটাল নাম্বার আছে কয়টা? 1 2 3 4 5 6 7। সো 30কে 7 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে কত আসে? একটু মনে মনে ক্যালকুলেট করেন, দেখেন 4 7 28, তাহলে ভাগশেষ থাকে 2। 1/7 এর মান হচ্ছে 0.14, তাহলে 2/7 তার দ্বিগুণ হবে, তার মানে হচ্ছে 0.28। তার মানে আমার আলটিমেট অ্যাভারেজ কত হবে? 10-এর সাথে এই 4.28 যোগ করলে হবে 14.28। এইটাই হচ্ছে আমার আলটিমেট অ্যাভারেজ। এখন খেয়াল করে দেখেন আমার কিন্তু কোনো প্রশ্নেই 14.28 বলা নাই, আবার প্রশ্নেও এটাও বলা নেই অ্যাপ্রক্সিমেশন করতে। তাহলে আমি সেক্ষেত্রে যেটা করব, আমার অ্যান্সার হবে নান অফ দিস। 14 আমার অ্যান্সার হবে না, কারণ এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন না। এবং এই এক্সাম্পলটা দেওয়ার কারণ হচ্ছে আমি এর আগে দেখেছিলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা এই জায়গাটাতে এসে ভুল করে, যে এক্সামের প্রেশারে খেয়াল করে না যে আমাকে যে সিরিজটা দেওয়া আছে সেটা দেখতে মনে হলেও আসলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর ধারা না। ওকে, সো এবার আমরা যেটা করব সেটা সেকেন্ড আরেকটা এক্সাম্পলে আসবো। সেকেন্ড এক্সাম্পলটাতে বলা আছে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ অল মাল্টিপলস অফ 10 ফ্রম 10 to 190 ইনক্লুসিভ। ওকে, সো জিনিসটার মানেটা কি সেটা হচ্ছে আমি আপনাকে একটু বুঝাই, এবং এটা প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমি সলভ করব। ওকে, খেয়াল করে দেখেন গত ক্লাসে আমরা একটা টপিক পড়েছিলাম, সেটা হচ্ছে ফ্যাক্টর অ্যান্ড মাল্টিপল। ওকে, ফ্যাক্টরের মানে ছিল কি? কতগুলো নাম্বার, একটা নাম্বারকে ভেঙে যে নাম্বারগুলো পাবো সেটা হচ্ছে ফ্যাক্টর। যেমন 6-এর ফ্যাক্টর হচ্ছে 1 2 3 আর 6। ওকে, আবার কয়েকটা নাম্বারকে গুণ করে বা মাল্টিপ্লাই করে যে নাম্বারটা পাওয়া যায় সেটাকে বলা হয় মাল্টিপল। যেমন আমি যদি বলি 10-এর মাল্টিপল কি কি হবে, 10কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হয় 20, তাহলে 10-এর মাল্টিপল হচ্ছে 20। আবার 10কে 3 দিয়ে গুণ করলে হয় 30। সো 10-এর আরেকটা মাল্টিপল হচ্ছে 30, এভাবে 40 50 60 70 80, এগুলো সবগুলোই হচ্ছে 10-এর মাল্টিপল, কারণ 10কে কোনো একটা নাম্বার দিয়ে গুণ করলে ওই নাম্বারগুলো পাওয়া যায়। ওকে, সো প্রশ্নটাতে বলা আছে হোয়াট ইজ দি অ্যাভারেজ। সো এটা ক্লিয়ার, আমাকে গড় বা অ্যাভারেজ বা মিন বের করতে হবে। কিসের মিন বের করতে হবে? সেটা হবে অল মাল্টিপলস অফ 10, 10-এর যতগুলা মাল্টিপল আছে সবগুলা মাল্টিপল। আসলেই কি সবগুলা? না, সেটা হচ্ছে 10 থেকে শুরু করে 190 পর্যন্ত যতগুলা আছে সব ততগুলা। এইখানে ইনক্লুসিভ বলেছে, ইনক্লুসিভ মানে হচ্ছে 10 আর 190 দুইটাকেই নিতে হবে। তার মানে 10 থেকে 190-এর মধ্যে 10-এর যতগুলো মাল্টিপল আছে, 10 থেকে ফ্রম 10 to 190, 10-এর 10-এর যতগুলো মাল্টিপল আছে সবগুলো মাল্টিপলের কি বের করতে হবে? আমার অ্যাভারেজ বের করতে হবে। এবার একটু মনে মনে ভাবেন তো, 10 থেকে 190-এর মধ্যে 10-এর মাল্টিপলগুলো তাহলে কি কি হবে? 10 20 30 40 50, তারপর হচ্ছে একসময় 170 180 190, এরকমভাবে চলে আসবে। এখন খেয়াল করে দেখেন, তাহলে এই জিনিসটা হচ্ছে আপনাদের এতটুকু ক্লিয়ার, এইটা কি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর ধারা কি বলা যায়? অবশ্যই বলা যায়, কারণ যেহেতু 10-এর মাল্টিপল, মাঝখানে গ্যাপগুলো কিন্তু হচ্ছে 10 করে থাকবে। তার মানে আমরা হচ্ছে দুইটা শর্টকাট ফর্মুলার যে কোনো একটা ইউজ করলেই হবে। সেটা হচ্ছে আমাকে যদি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন দেওয়া থাকে তাহলে অ্যাভারেজ হবে
মিডল টার্ম বা মাঝখানে সংখ্যাটা এখানে একটু ডিফিকাল্ট, কারণ আমি সবগুলা নাম্বার লিখে করতে পারবো না। এই জন্য হচ্ছে আমরা সেকেন্ড শর্টকাট ফর্মুলাটাতে যাব। সেকেন্ড শর্টকাট ফর্মুলাটা কি? সেটা হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2। একটু আগে আমরা যেটা পড়ে এসেছি। সো প্রথম পদ এখানে কত? 10, শেষ পদ বা লাস্টের টার্মটা হচ্ছে 190। সো 10কে 190 দিয়ে যোগ করলে হয় কত? 200, এবং 200কে 2 দিয়ে ভাগ করলে হয় 100। সো এই সিরিজটা, এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনটার অ্যাভারেজ হচ্ছে 100। সো আমরা আনসারে চলে যাই, এটা হচ্ছে 100। 12, এইবার যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার বা ক্রমিক সংখ্যা। কনজিকিউটিভ নাম্বারটা বা ক্রমিক সংখ্যা আমরা এটাও ছোটবেলায় পড়ে এসেছি। জাস্ট এটা একটা জিনিস মাথায় রাখেন, ক্রমিক সংখ্যা হচ্ছে পরপর নাম্বার। ওকে, সো এর মাঝখানে গ্যাপ থাকে কত করে? 1 করে থাকে। যেমন হচ্ছে 5, 6, 7, 8, 9, 10 এই নাম্বারগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, কারণ এইখানে হচ্ছে গ্যাপ কত করে? 1 করে। পরপর কতগুলো নাম্বার বলেছে, কোন নাম্বারটাতে শুরু হচ্ছে সেটা ডাজেন্ট ম্যাটার, কিভাবে এগোচ্ছে সেটা ম্যাটার করে। যে এটা যে 5 থেকেই শুরু হবে এরকম না, এরকম হতে পারতো যে নাম্বারটা হতে পারতো যে হচ্ছে আপনার ধরুন 107, তারপর হচ্ছে 108, 109, 110। সো এই সিরিজটাকেও হচ্ছে আমরা বলতে পারবো ক্রমিক নাম্বার বা কনজিকিউটিভ নাম্বার। আবার এটাও বলা যাবে, ধরুন যদি নাম্বারটা এরকম থাকে -5, -4, -3, -2, -1, এটাকেও বলা যাবে ক্রমিক সংখ্যা বা কনজিকিউটিভ নাম্বার, বিকজ এগুলোর মাঝখানে গ্যাপ কত করে? 1 করে। ওকে, সো একটা জিনিস আপনাদের কাছে কোশ্চেন, সেটা হলো ক্রমিক সংখ্যা বা কনজিকিউটিভ নাম্বার এটাকে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলা যায় কিনা। খেয়াল করে দেখেন, যেহেতু আমার মাঝখানে গ্যাপ 1 করে, তার মানে গ্যাপগুলো হচ্ছে ইকুয়াল। গ্যাপগুলো যদি ইকুয়াল হয় তাহলে একটু আগে আমরা যেটা বলেছিলাম যে কতগুলো নাম্বারের মধ্যে গ্যাপ যদি ইকুয়াল থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলি। তাহলে 5, 6, 7, 8, 9 এই সিরিজটাকে আমরা কনজিকিউটিভ নাম্বার বলবো নাকি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলবো? অ্যান্সার হচ্ছে এই জিনিসটাকে দুইটাই বলা যাবে। এটাকে অ্যারিথমেটিক প্রোগ্রেশনও বলা যাবে, কনজিকিউটিভ নাম্বারও বলা যাবে। একটা জিনিস মাথায় রাখবে, পৃথিবীর সবগুলো কনজিকিউটিভ নাম্বারই হচ্ছে এক একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, কারণ এখানে গ্যাপগুলো কত করে থাকে? 1 করে থাকে। বাট পৃথিবীর সব অ্যারিথমেটিক প্রোগ্রেশনই কিন্তু কনজিকিউটিভ নাম্বার না। এই কারণে একটু খেয়াল করেন, মাথা ঠান্ডা করে, সেটা হচ্ছে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে যে শর্টকাট নিয়মটা শিখেছিলাম অ্যাভারেজ বের করার জন্য, সেটা কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারবো, কারণ পৃথিবীর সবগুলো কনজিকিউটিভ নাম্বারই হচ্ছে, এটাকে আমরা বলতে পারবো যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তার মানে হচ্ছে আমরা যে শর্টকাট নিয়মটা শিখেছিলাম যে অ্যাভারেজ হচ্ছে মিডল টার্মটা বা প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2, এইটাও হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারবো। ওকে, সো এবার আমরা যেটা করব, এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন, কনজিকিউটিভ নাম্বার এগুলোর থেকে হচ্ছে কিছু ম্যাথ সলভ করব। খেয়াল করে দেখেন, প্রশ্নকে বলা আছে কি, সেটা হচ্ছে ইফ দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটা আমরা প্রথম ক্লাসে পড়ে এসেছি, ইজ -63, হোয়াট ইজ দি লোয়েস্ট নাম্বার? ওকে, সো প্রশ্নটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে আমাকে এইখানে টোটাল নাম্বার কয়টা? 5টা। আচ্ছা, নাম্বারগুলোর ক্যারেক্টারিস্টিক কি? সেটা হচ্ছে নাম্বারগুলো হচ্ছে কনজিকিউটিভ ইন্টিজার, তার মানে হচ্ছে পরপর সংখ্যা। ওকে, এবং প্রশ্নে বলে দেওয়া আছে এই যে 5টা নাম্বার হচ্ছে থাকবে 1, 2, 3, 4, 5, এই 5টা নাম্বার, এই 5টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 60, -63। আচ্ছা, এখন আপনাদের একটু চিন্তা করেন, খেয়াল করে দেখেন, আমরা যেটা বলেছিলাম কনজিকিউটিভ নাম্বার, অ্যারিথমেটিক প্রোগ্রেশন দুইটাই ইন্টারচেঞ্জেবলি আমরা এখানে ইউজ করতে পারবো। আচ্ছা, সো খেয়াল করে দেখেন কতগুলো কনজিকিউটিভ নাম্বার বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অ্যাভারেজ বা গড় যেন কোনটা হয়? মাঝখানের সংখ্যাটা। তার মানে প্রশ্নে যেহেতু বলে দেওয়া আছে 5টা কনজিকিউটিভ ইন্টিজার বা পূর্ণ সংখ্যার অ্যাভারেজ হচ্ছে -65, তাহলে মানে আমি বলতে পারি না এই মাঝখানে যে সংখ্যাটা বসবে সেটা হচ্ছে -65। এটার বাম পাশে থাকবে কয়টা? 2টা, ডান পাশে থাকবে 2টা। তাহলে বাম পাশে থাকবে কত? -64, এখানে থাকবে -65, আর ডান পাশে থাকবে কত?
-62 আর এখানে থাকবে -61। এবার প্রশ্নে বলা আছে যে হোয়াট ইজ দি লোয়েস্ট নাম্বার, সবচেয়ে কম নাম্বার কোনটা এই 5টা নাম্বারের মধ্যে। তাহলে আপনি এখানেই বলে দিতে পারছেন যে সবচেয়ে ছোট নাম্বারটা হচ্ছে -65। ওকে, সো খেয়াল করে দেখি এখানে প্রশ্নের আনসার চলে এসেছে, সেটা হচ্ছে -65। ওকে, এইবার নেক্সটের যে টপিকটা হচ্ছে আমরা পড়বো সেটা হচ্ছে কনজিকিউটিভ ইভেন অর কনজিকিউটিভ অড। ওকে, সো টার্মটা দেখেই বোঝা যাচ্ছে এটার মিনিংটা কি। সেটা হচ্ছে কনজিকিউটিভ ইভেন মানে হচ্ছে কতগুলো পরপর সংখ্যা। তো আপনাকে যদি হচ্ছে আমি কতগুলো ইভেন নাম্বার বা হচ্ছে জোড় সংখ্যা দিয়ে দিই এবং এগুলো যদি হচ্ছে পরপর হয়, যেমন 6-এর 6-এর পরের ইভেন নাম্বারটা হচ্ছে 8, 8-এর পরের ইভেন নাম্বারটা হচ্ছে 10, দেন 12, দেন 14। যেহেতু পরপর এগুলো ইভেন নাম্বার, সেই কারণে আমরা বলবো কনজিকিউটিভ ইভেন। একইভাবে কনজিকিউটিভ অড জিনিসটাও সেম জিনিসটাই মিন করে, সেটা হচ্ছে অড নাম্বার বা বিজোড় সংখ্যা যদি কতগুলো আমি আপনাকে পরপর দিই তাহলে সেটাকে বলতে পারবো হচ্ছে কনজিকিউটিভ অড। যেমন 7-এর পরের বিজোড় সংখ্যাটা হচ্ছে 9, 9-এর পরের বিজোড় সংখ্যাটা হচ্ছে 11, 11-এর পরে হচ্ছে 13, 13-এর পর হচ্ছে 15। ওকে, এইবার একটা জিনিস খেয়াল করে দেখি, আমরা যখন বলছি যে শুধু কনজিকিউটিভ নাম্বার তখন গ্যাপ ছিল কত করে? শুধু কনজিকিউটিভ বললে গ্যাপ ছিল 1 করে। আচ্ছা, বাট আমরা যখন কনজিকিউটিভ ইভেন বা কনজিকিউটিভ অড বলবো, দুই ক্ষেত্রেই আমার গ্যাপ কত করে হবে? 2। বিকজ খেয়াল করে দেখেন 6 থেকে 8-এর গ্যাপ হচ্ছে 2, 2, 2 অ্যান্ড 2। একইভাবে 104 থেকে 106-এর গ্যাপ হচ্ছে 2, 2, 2। আবার আমি যদি অডের ক্ষেত্রেও আসি, 103-এর থেকে 105-এর গ্যাপ হচ্ছে 2, 105-এর থেকে 107-এর 2 এবং 107-এর থেকে 109-এর 2। তার মানে হচ্ছে আমাকে যদি প্রশ্নে কনজিকিউটিভ ইভেন বা কনজিকিউটিভ অড বলে দেয়া থাকে, তার মানে আমরা গ্যাপ কত করে ধরবো? 2 করে। বাট যদি কনজিকিউটিভ ইভেন বা কনজিকিউটিভ অড কোনো কিছুই বলা না থাকে, শুধু বলা থাকে কনজিকিউটিভ নাম্বার, সেক্ষেত্রে আমরা গ্যাপ কত করে ধরবো? গ্যাপ ধরবো 1 করে। আচ্ছা, আপনাদের প্রথম ক্লাসে হচ্ছে আমি বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে ইভেন নাম্বারকে হচ্ছে আমরা সবসময় টোয়াইস এক্স দিয়ে প্রকাশ করি, সবসময় টোয়াইস এক্স দিয়ে প্রকাশ করি। তার মানে একটা কনজিকিউটিভ ইভেন সিরিজে প্রথম নাম্বারটা যদি টোয়াইস এক্স হয়, ধরুন প্রথম নাম্বারটা হচ্ছে টোয়াইস এক্স, তার মানে টোয়াইস এক্সের পরের ইভেন নাম্বারটা কি হবে? পরের ইভেন নাম্বারটা হবে টোয়াইস এক্স প্লাস 2। কারণ খেয়াল করে দেখেন কনজিকিউটিভ ইভেন নাম্বার হলে গ্যাপ হবে কত করে? 2 করে। একইভাবে টোয়াইস এক্স প্লাস 2 এই নাম্বারটার পরের ইভেন নাম্বারটা হচ্ছে টোয়াইস এক্স প্লাস 4। ওকে, একইভাবে আমি একদম প্রথম লেকচারে আপনাদের বলেছিলাম যে হচ্ছে আমরা যখন কোনো কিছু অড নাম্বারকে প্রকাশ করি, অড ইন্টিজারকে, তাহলে আমরা সেটা লিখি টোয়াইস এক্স প্লাস 1। ওকে, এবার খেয়াল করে দেখেন যেহেতু আমি কনজিকিউটিভ অড বলতেছি, টোয়াইস এক্স প্লাস 1 যদি ফার্স্টের নাম্বারটা যদি হয়, সেক্ষেত্রে পরের অড নাম্বারটা কি হবে? পরের অড নাম্বারটা হচ্ছে এর থেকে 2 বেশি থাকবে। দেখেন গ্যাপ কত করে? 2 করে। তাহলে পরের সেকেন্ড নাম্বারটা হবে টোয়াইস এক্স প্লাস 3, এটা হবে সেকেন্ড নাম্বার। এবং থার্ডের নাম্বারটা সেটা হচ্ছে এটার থেকে আরও 2 বেশি, সেটা হচ্ছে টোয়াইস এক্স প্লাস 5। এইবার এই জিনিসটা হচ্ছে আমরা কেন শিখলাম, এই পরের এক্সাম্পলটাতেই হচ্ছে আমরা চলে আসছি। প্রশ্নে বলেছে যে ইফ pi is the first of 5 consecutive odd numbers, what is their average? ওকে, খেয়াল করে দেখেন এখানে প্রশ্নে বলা আছে কি, সেটা হচ্ছে পাই হচ্ছে প্রথম নাম্বারটা হচ্ছে পাই, প্রথম নাম্বারটা হচ্ছে পাই। ওকে, এবার প্রশ্ন বলছে এখানে সিরিজটা কিসের? সেটা হচ্ছে কনজিকিউটিভ অড নাম্বারের সিরিজ, কনজিকিউটিভ অড নাম্বারের সিরিজ। যেহেতু কনজিকিউটিভ অড নাম্বার আমরা দেখেছি, তার মানে এই জিনিসটা আমাদের মনে পড়ে গেছে। সেক্ষেত্রে গ্যাপ কত করে হবে? গ্যাপ হবে 2 করে। ওকে, সো প্রথম নাম্বারটা যদি পাই হয় তাহলে সেকেন্ড নাম্বারটা হয়ে যাবে পাই প্লাস 2, থার্ড নাম্বারটা হবে পাই প্লাস 5, পাই প্লাস 4 সরি, এরপর হবে পাই প্লাস 6, এরপর হবে পাই প্লাস 8। ওকে, এবার আমরা যদি একটু আসি, সেখানে বলছে যে হচ্ছে আপনার এই 5টা নাম্বারের অ্যাভারেজ কত। ওকে, সো খেয়াল করে দেখেন এটা যেহেতু কনজিকিউটিভ অড নাম্বারের সিরিজ, কনজিকিউটিভ সিরিজ হলে কি হয়? সেটা হচ্ছে মাঝখানের সংখ্যাটাই হচ্ছে আমার অ্যাভারেজ হয়ে যায়। মাঝখানের সংখ্যাটা হচ্ছে
5+4। শর্টকাট নিয়মটা যেন কি ছিল, সেটা হচ্ছে আমাকে যদি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা কনজিকিউটিভ নাম্বারের সিরিজ দেওয়া থাকে, সেটা বিট শুধু কনজিকিউটিভ নাম্বার, শুধু কনজিকিউটিভ ইভেন বা কনজিকিউটিভ অড, সেক্ষেত্রে আমরা ফর্মুলা যে এটা ইউজ করি যে সেক্ষেত্রে আমাদের অ্যাভারেজ হবে মাঝখানের সংখ্যা বা মিডল টার্মটা, সেটা হচ্ছে এখানে 5+4। সো আমার অ্যান্সার হবে 5+4। এইবার যে টপিকটাতে আমরা চলে আসবো সেটা হচ্ছে অ্যাভারেজ রিলেটেড ওয়ার্ড প্রবলেম বা কথার ম্যাথগুলো। এবং সেক্ষেত্রে আমরা যে কনসেপ্টটা নর্মালি ইউজ করি সেটা হচ্ছে আমরা ওই যে সেন্ট্রাল টেন্ডেন্সি শিখেছিলাম না, সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে আমরা এখানে শর্টকাটে ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবো। ওকে, সো আমরা হচ্ছে প্রথম ম্যাথটাতে চলে আসি। সেখানে বলা আছে যে মালদিনী নামে হচ্ছে একজন স্টুডেন্ট আছে, তার হচ্ছে নিডস 65% ইন 5 সাবজেক্টস অন অ্যান অ্যাভারেজ টু গ্র্যাজুয়েট। তাকে যদি হচ্ছে গ্র্যাজুয়েট করতে হয় সেক্ষেত্রে তার টোটাল 5টা পরীক্ষাতে বসতে হবে এবং 5টা পরীক্ষাতে অন অ্যান অ্যাভারেজ তাকে 65 করে পেতে হবে। ওকে, এবার প্রশ্ন বলছে যে হি স্কোর্ড 55, 60, 65, 65 ইন দ্য ফার্স্ট 4 সাবজেক্টস। তার মানে প্রথম 4টা নাম্বারের হচ্ছে সাবজেক্টের হচ্ছে আপনার রেজাল্ট বের হয়ে গেছে এবং প্রথমটাতে সে স্কোর করেছে 55, এরপরে 60, এরপর 65, এবার 65। এবার বলছে হোয়াট ইজ দি মিনিমাম স্কোর ডাজ হি নিড ইন দ্য 5th সাবজেক্ট ইন অর্ডার টু গ্র্যাজুয়েট। সো গ্র্যাজুয়েট করার জন্য তাকে মিনিমাম পরের সাবজেক্টটাতে হচ্ছে লাস্টের যে সাবজেক্টটা আছে সেটাতে হচ্ছে কত পেতে হবে। আচ্ছা, খেয়াল করে দেখেন এখানে হচ্ছে আমরা একটা সামারি করে ফেলেছি। সেটা হচ্ছে অন অ্যাভারেজ মালদিনীকে 65 করে পেতে হবে, কারণ পাস মার্ক হচ্ছে 65। ওকে, এবার টোটাল 4টা সাবজেক্টের হচ্ছে আমার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং 4টা নাম্বার হচ্ছে আমি এখানে বসিয়ে ফেলেছি। এবার প্রশ্ন বের করতে হবে যে আমার 5th সাবজেক্ট যেটা সেইটাতে আমার কত পেতে হবে। খেয়াল করে দেখেন এইটা আমরা দুইভাবেই করতে পারবো, একটা হচ্ছে শর্টকাটে করতে পারবো আর একটা হচ্ছে ব্রডকাটেও করতে পারবো। শর্টকাটের নিয়মটা কি, শর্টকাটের রুলটা আপনি দেখাই। সেটা হচ্ছে আমরা বলেছিলাম কি অ্যাভারেজ হচ্ছে এমন একটা নাম্বার, অ্যাভারেজ থেকে ওই সিরিজে ছোট নাম্বারগুলো ঠিক যত ছোট হবে বড় নাম্বারগুলো ঠিক তত বড় হবে, রাইট? ওকে, তাহলে খেয়াল করে দেখেন আমার অ্যাভারেজ প্রশ্ন বলেই দেওয়া আছে পাস করার জন্য তাকে মিনিমাম 65 পেতে হবে অন অ্যান অ্যাভারেজ। ওকে, এবার প্রথমটাতে সে পেয়ে বসে আছে কত, 55। তার মানে এই প্রথম যে সাবজেক্ট সেখানে সে কত কম পেয়েছে পাস মার্কের থেকে, খেয়াল করে দেখেন এইখানে কম পেয়েছে 10। সেকেন্ড যে সাবজেক্টটাতে সে কত কম পেয়েছে, এইখানে কম পেয়েছে -5। আচ্ছা, ওকে, এইবার থার্ড আর ফোর্থ সাবজেক্টে ঠিক সে কাটাই হচ্ছে পাস মার্ক পেয়েছে, এখানে বেশিও পায় নাই কমও পায় নাই। ওকে, তার মানে প্রথম 4টা সাবজেক্টে সে অলরেডি অন অ্যান অ্যাভারেজ পাস মার্ক থেকে কত কম পেয়ে বসে আছে। দেখেন প্রথমটাতে 10 কম পেয়ে বসে আছে, সেকেন্ডটাতে 5 কম পেয়ে বসে আছে, তার মানে হচ্ছে টোটাল 15 হচ্ছে তার এখনো গ্যাপ আছে। তার মানে সে যদি গ্র্যাজুয়েট করতে চায় বা পাস করতে চায় তাহলে লাস্টের যে এক্সামটা আছে লাস্টের এক্সামটাতে তাকে তো এই পাস মার্ক 65 পেতেই হবে, তার সাথে সাথে এইখানে যে সে খারাপ করে আছে রেজাল্টগুলো, এখানে 10 আর 5 যে কম পেয়ে আছে সেগুলো হচ্ছে আমাকে ফিল আপ করে ফেলতে হবে, এই ডেফিসিটটাও হচ্ছে আমাকে ফিল আপ করে ফেলতে হবে। তার মানে 65-র সাথে হচ্ছে আমি 5 যোগ করে দেব আর 10 যোগ করে দেব। তার মানে 65-র সাথে 5 যোগ করলে হয় 70, 70-এর সাথে 10 যোগ করলে হয় 80। সো আনসার হবে 80। ওকে, এইটাতে ব্রডকাটেও হচ্ছে আপনারা আরেকটা ভাবে করতে পারেন, সেটা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ তাকে পেতে হবে কত মার্ক, 65 করে। আচ্ছা, সো টোটাল সাবজেক্ট কয়টা, 5টা। সো টোটাল 5টা সাবজেক্টে তাকে কত পেতে হবে, সেটা হচ্ছে প্রত্যেক সাবজেক্টে অন অ্যান অ্যাভারেজ 65 করে পেতে হবে এবং টোটাল সাবজেক্ট হচ্ছে 5টা। সো 5 6 30, 5 5 25, 325। এবার খেয়াল করে দেখবো টোটাল 5টা সাবজেক্টে তাকে পাস করার জন্য 325 মার্ক পেতে হবে। অলরেডি তার 4টা সাবজেক্টের রেজাল্ট পাবলিশ করে ফেলেছে। সো সাম অফ 4, 4টা সাবজেক্ট, যে 4টা সাবজেক্ট আছে তাহলে সেগুলোর সাম কত, 55, 60, 65, 65। দেখেন খেয়াল করে দেখেন এক্ষেত্রে হচ্ছে আমরা যে একটু আগে শর্টকাট যেটা শিখছিলাম সেটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে আমরা 60কে কমন নেব, 60কে যদি আমি কমন নিই তাহলে এখানে টোটাল কয়টা নাম্বার,
1 2 3 4, তাহলে 4 6 24, 240 হয়। এবং এখানে -5, এখানে +5, এখানে হচ্ছে +5, তাহলে 5 কম 5 বেশি কাটাকাটি হয়ে গেল, +5, 245। এখন খেয়াল করে দেখেন, টোটাল পাস করার জন্য 5টা মার্ক, 5টা সাবজেক্টে তার পেতে হবে 325, 4টা সাবজেক্টের রেজাল্ট দেওয়া আছে, সেটাতে হচ্ছে সে পেয়েছে 245। তার মানে যদি আমি মাইনাস করে ফেলি, তাহলে আমার যে 5th সাবজেক্ট সেটার অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যাব, হুইচ ইজ 80। ওকে, সো আপনারা এইভাবে ব্রডকাটেও হচ্ছে অ্যান্সারটা বের করতে পারেন, অথবা শর্টকাটেও আপনার অ্যান্সারটা বের করতে পারেন। বাট আই গেস শর্টকাটে যদি আপনার ম্যাথটা সলভ করেন, সেক্ষেত্রে অনেক ফাস্টার হবে এবং ক্যালকুলেশনে হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। ওকে, সো আনসার ইজ 80, উই আর কারেক্ট। ওকে, এইবার পরেরটাতে আসি। পরেরটা হচ্ছে সিমিলার টাইপের হচ্ছে একটা প্রবলেম। সেখানে বলা আছে অ্যাভারেজ অফ 7 নাম্বারস ইজ 30। 7টা নাম্বার দেওয়া আছে এবং 7টা নাম্বারের অ্যাভারেজ প্রশ্ন বলে দেওয়া আছে 30। ইফ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 3 নাম্বারস, প্রথম 7টার মধ্যে প্রথম 3টা নাম্বারের গড় হচ্ছে 25 অ্যান্ড দ্যাট অফ লাস্ট 3 ইজ 35। লাস্টের যে 3টা নাম্বার আছে, এই 3টা নাম্বারের হচ্ছে 35। এবার প্রশ্নে বলা আছে দ্য ফোর্থ নাম্বার ইজ হোয়াট। লাস্ট ফোর্থের মাঝখানে যে নাম্বারটা আছে, নাম্বারটা কত? ওকে, খেয়াল করে দেখেন, এটাও হচ্ছে আমরা ব্রডকাটে সলভ করতে পারবো অথবা শর্টকাটে সলভ করতে পারবো। প্রশ্নে বলে দেওয়া আছে যে টোটাল যে 7টা নাম্বার, 1 2 3 4 5 6 7, টোটাল 7টা নাম্বার, ও 7টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 30। ওকে, প্রথম 3টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 25 করে। তার মানে আমি ইমাজিন করে নিতে পারি প্রথম নাম্বারটাও 25, দ্বিতীয় নাম্বারটাও 25, তৃতীয় নাম্বারটাও হচ্ছে 25। এটা ইমাজিন করতে পারি কারণ বলছে যে অন অ্যান অ্যাভারেজ তারা 25 করে। একইভাবে লাস্টের যে 3টা নাম্বার আছে তাদের অ্যাভারেজ হচ্ছে 35। তার মানে আমি এটাও গেস করে নিতে পারি যে লাস্টের যে 3টা নাম্বার আছে সেটা হচ্ছে 35 35 35। ওকে, এবার আমার বের করতে হবে যে মাঝখানের সংখ্যাটা আমরা কত বের করব। ওকে, খেয়াল করে দেখেন, আমরা বলছিলাম যে অ্যাভারেজ হচ্ছে এমন একটা নাম্বার, অ্যাভারেজ থেকে ছোট নাম্বারগুলো ঠিক যত ছোট হবে, বড় নাম্বারগুলোও কিন্তু ঠিক তত বড় হবে। খেয়াল করে দেখেন, 25 30-এর থেকে কত ছোট? 5 ছোট। সো 5 গ্যাপ আছে যেটাকে পূরণ করতে হবে। এখানেও 5 ছোট, এখানেও 5 ছোট। একইভাবে 35 30-এর থেকে কত বড়? 5 বড়। এখানেও 5 বড়, এখানেও 5 বড়। খেয়াল করে দেখেন, তাহলে ডেফিসিট আর সারপ্লাস এটা কাটাকাটি করলে কি হয়ে যায়? দেখেন, -5 +5, -5 +5, -5 +5। তার মানে মাঝখানের সংখ্যাটাকে আর কোনো গ্যাপ আমার ফিল আপ করতে হবে না। তার মানে মাঝখানের সংখ্যাটা হয়ে যাবে আমার 30। ওকে, এইবার যারা হচ্ছে একটু ব্রডকাটে করবেন, সো ব্রডকাটের ক্ষেত্রে আমাদের কি হবে সেটা হচ্ছে এই 7টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 70। তার মানে আমি বলে দিতে পারি এই 7টা নাম্বারের সাম হচ্ছে কত? 3 7 21, 210। এইবার প্রথম 3টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 25। তার মানে আমি বলতে পারি প্রথম 3টা নাম্বারের সাম হচ্ছে 3 25-এ 75। ওকে, এইবার লাস্টের 3টা নাম্বারের সাম হচ্ছে কত? খেয়াল করে দেখেন, অ্যাভারেজ যদি হচ্ছে 35 হয়, তাহলে সাম কত হবে? 35-কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 3-এ 9 আর 3 5-এ 15, সেটা হবে 105। ওকে, এইবার এই 7টা নাম্বার থেকে, মানে 210 থেকে প্রথম 3টা আর লাস্টের 3টা যদি আমি বাদ দিই, মানে 75 আর 105 যদি বিয়োগ করি, তাহলে বিয়োগফল চলে আসবে 30, হুইচ ইজ মাই আনসার। সো দুইভাবেই হচ্ছে আমি দেখিয়ে দিলাম, আপনারা যেটাতে হচ্ছে কমফোর্টেবল ফিল করে সেটা অনুযায়ী হচ্ছে আপনারা সলভ করে ফেলবেন। ওকে, সো খেয়াল করে দেখেন, আনসার হবে নান অফ দিস, কারণ কোনো জায়গায় হচ্ছে 30 আনসার করা নাই। ওকে, এবার আমরা হচ্ছে লাস্টের একটা ম্যাথে চলে আসি। ম্যাথটা খুব কমন। ম্যাথে বলা আছে যে অ্যাভারেজ এজ অফ কমিটি অফ 8 মেম্বার্স। তার মানে একটা কমিটি আছে এবং কমিটিতে টোটাল মানুষ আছে কয়টা? মানুষ আছে হচ্ছে আপনার 8 জন, এবং তাদের অ্যাভারেজ এজ হচ্ছে 40 বছর বয়স তারা। এবার প্রশ্ন বলা আছে যে আ মেম্বার অফ 55 ইয়ার্স রিটায়ার্ড, 55 বছর বয়সের একজন লোক ছিল, তাকে এই কমিটি থেকে বের করে দেওয়া হয়েছে, রিটায়ার করেছে।
অ্যান্ড অ্যানাদার ম্যান aged 39 years joined, এবং একজন ইয়াঙ্গার মানুষ জয়েন করেছে তার জায়গায়, তার বয়স হচ্ছে 39 বছর। এইবার তার মানে হচ্ছে কমিটি কিন্তু আগের কমিটি নাই, একজন চলে গেছে তার জায়গায় আরেকজন এসেছে। এবার প্রশ্ন বলা আছে যে দ্য অ্যাভারেজ এজ অফ দি প্রেজেন্ট কমিটি ইজ, এই যে নতুন কমিটিটা হলো এই কমিটিতে যে অ্যাভারেজ এজটা কত। খেয়াল করে দেখেন, আমরা এটা খুব মেথোডোলজিক্যালি আগাম। আচ্ছা, প্রথমে ফার্স্ট যে হচ্ছে কমিটি ছিল, আগের যে কমিটি সেটাতে মানুষ ছিল 8 জন এবং অ্যাভারেজ এজ হচ্ছে 40। তার মানে আমি বলে দিতে পারি না যে পাস্ট যে কমিটি ছিল তাদের টোটাল এজ কত। টোটাল এজ হবে 8 জন মানুষ, অ্যাভারেজ হচ্ছে 40, 4টা 32, 320, 320 হচ্ছে তাদের টোটাল এজ। এবার যে লোকটা 55 বছর বয়স্ক সে তো হচ্ছে চলে গেল 55, তাহলে তাকে হচ্ছে এই কমিটির টোটাল এজ থেকে আমি বাদ দিয়ে দেবো। আবার যে জয়েন করেছে তার বয়স কত, তার বয়স হচ্ছে 39 বছর, তার মানে হচ্ছে আমি প্লাস 39। এবার আমরা যেটা করব সেটাকে আমরা যোগ করে দেখব যে হচ্ছে এটার অ্যাভারেজ কত হয়। সো একটু খেয়াল করেন, দেখেন যে 55 থেকে 39 ঠিক কত দূরে, 39-এর সাথে 1 যোগ করলে হয় 40, 40-এর সাথে 10 যোগ করলে হয় 50, তার মানে হচ্ছে 11 আর 5 হচ্ছে 16। সো 320-এর থেকে যদি আমি 16 বাদ দিই তাহলে কত হবে 304। সো আমার প্রেজেন্ট যে কমিটি সেটার টোটাল এজ হচ্ছে কত 304, কারণ আমার এটা হচ্ছে আগের কমিটির টোটাল এজ ছিল, সেখান থেকে 55 বছর লোকটাকে হচ্ছে আমরা বের করে দিয়েছি, তার জায়গায় 39 বছরের বয়স্ক একটা লোককে ইন করেছি, এবং আমার বর্তমান যে কমিটিটা আছে কমিটিটা হচ্ছে তাদের টোটাল বয়স হচ্ছে 304। এইবার আমাকে প্রশ্নে কি বের করতে বলেছে যে প্রেজেন্ট যে কমিটিটা সেটার সাম বের করতে বলছে কত অ্যাভারেজ। খেয়াল করে দেখেন 304 হচ্ছে আমার সাম। এইবার আমার এই কমিটিতে টোটাল লোকজন আছে কয়জন, 8 জন, তার মানে আমার অ্যাভারেজ কত হবে, সেটা হবে 304 ডিভাইডেড বাই 8। 304-কে 8 দিয়ে ভাগ করলে হয় 3 8 24 আর 8 8 64, 38 ইয়ার্স। এটাই হচ্ছে আমার অ্যাভারেজ। ওকে, সো আমরা খেয়াল করে দেখি, আমার আনসার হচ্ছে 38। সো আজকে মোটামুটি হচ্ছে আমাদের অ্যাভারেজ থেকে হচ্ছে যে টাইপের ম্যাথ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসবে বা হচ্ছে কম্পিটিটিভ এক্সামে আসবে, সেখানে হচ্ছে মোটামুটি মোরলেস সব টাইপেরই হচ্ছে আমরা কোশ্চেন দেখেছি, এবং আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, কনসিকিউটিভ নাম্বার দুইটা কনসেপ্টই হচ্ছে আমাদের ক্লিয়ার হলো, এবং সেক্ষেত্রে হচ্ছে আমরা কিছু শর্টকাট মেথডও শিখলাম। ইভেন আমাদের যদি হচ্ছে ম্যানুয়ালি কখনো যদি ক্যালকুলেট করতে হয় অ্যাভারেজ, যেখানে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন দেওয়া নাই বা কনসিকিউটিভ নাম্বার দেওয়া নাই, সেটাও হচ্ছে আমরা সলভ করেছি। সো আই গেস হচ্ছে আজকের মতো এই পর্যন্তই। নেক্সটের ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।